আমার প্রিয় বন্ধুরা, খনার কথা বিলাসীতে তোমাদের আবারও স্বাগত। আজকে একটি ভিন্ন স্বাদের গল্প শোনাবো। গল্পটি বেশ প্রাচীন কিন্তু ভীষণ মনোরম। পাঠ করছি বিমল করের অত্যন্ত জনপ্রিয় উপন্যাস বালিকা বধূ। গল্পটি দীর্ঘ হবার জন্য কয়েকটি পর্বে পাঠ করব। তোমরা বরাবরের মতো আমার সঙ্গে থাকবে। নতুন শ্রোতা বন্ধুদের কাছে অনুরোধ, তোমরা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করে কালো বেল আইকনটি প্রেস করে দাও। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না। অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো কমেন্ট করে জানাবে, যাতে আমি নিজেকে আরো সমৃদ্ধ করতে পারি। পাঠ করছি বিমল করের বালিকা বধূ। কাহিনীটি কিঞ্চিত পুরাতন। সময়ের দিক হইতে ইহাকে 3 যুগ পূর্বেকার বলা যায়। রাজা পঞ্চম জর্জের মাথার ছাপওয়ালা টাকার চল তখন। আমাদের কৈশোরকাল। সেকালের টাকা অবশ্য একালে অচল। বোধ করি এই পুরাতন গ্রাম্য কাহিনীটিও এখনকার দিনে আর চলে না। তথাপি লিখিতে স্বাদ জাগিল। আমার পিতা স্বর্গত শশধর সিংহ মহাশয় মানুষটি অদ্ভুত প্রকৃতির ছিলেন। আচারে বিচারে তাহাকে অন্য 5 জনের সহিত এক করিবার উপায় ছিল না। তাহার প্রকৃতি ছিল ভিন্ন, আকৃতিটিও দেখিবার মতো। উচ্চতায় 6 ফুট, প্রস্থে অনুমান করি 4 ফুট বের। পিতা মহাশয়ের হস্ত দুটি যথেষ্ট দীর্ঘ এবং মেরুদণ্ডটি সবল সরল ছিল। গাত্রবর্ণ পাকা বেল ফলের ন্যায়। পুরুষের কেশচর্চাকে তিনি নারী সুলভ আচরণ বলিয়া মনে করিতেন এবং নিজ ধারণার প্রকৃষ্ট দৃষ্টান্ত হিসেবে তাহার মস্তকে এক গুচ্ছ কেশও বাড়িতে দিতেন না। আমাদের বাড়ির বাঁধা নাপিত ছিল। সে প্রত্যহ সকালে পিতামহাশয়ের ক্ষৌরকর্ম সম্পাদন করিত এবং প্রতি রবিবার সানরাইজ খুঁড়ে পিতার মস্তক মুন্ডন করিত। প্রয়োজনে তিনি মাথায় সাদা পাগড়ি পরিতেন। খুবই আশ্চর্যের কথা, কেশের প্রতি পিতা ঠাকুরের অপ্রসন্নতা সত্ত্বেও তাহার মুখমণ্ডলে একটি তেজিয়ান মোচ ছিল। তিনি গুম্ফ রক্ষাকে পুরুষ ধর্ম বলিয়া মনে করিতেন। আমার পিতা উপবীত ধারণ করিতেন। তাহার নিকট হইতে আমরা জানিতে পারি যে আমাদের পূর্বপুরুষ ছিলেন জাতিতে রাজপুত। আমার পিতামহ নানা কারণে দেশ বাড়ি আত্মীয় স্বজন ত্যাগ করিয়া বাংলাদেশে চলিয়া আসেন। বাংলাদেশের যে প্রান্ত বর্ধমান জেলার আর্দ্র আবহাওয়া সজল শ্যামলতা হারাইয়া ক্রমশ রুক্ষ ও লাল হইয়া উঠিয়াছে, যেখানে অবারিত মাঠ, পলাশ ও বন খেজুরের ঝোপ, কয়লাকুঠির জ্বলন্ত চুল্লি, পিতামহ সেই স্থানে স্থানীয় অঘরী, চট্টরাজ, পঙ্খী, সাহানা, মাঝি প্রভৃতির সহিত মিলিয়া মিশিয়া সেই সমাজে এক হইয়া গেলেন। আমাদের নিজস্ব কতিপয় আচার আচরণ অন্তঃপুরে কিছুকাল বজায় রাখিলেও ক্রমে তাহা প্রায় লোপ পাইল। আমরা সর্বপ্রকার সামাজিক কর্মে, শিক্ষা দীক্ষায় বাঙালি সমাজের অনুবর্তী হইয়া গেলাম। আমার মাতা ঠাকুরানী স্থানীয় এক বাঙালি কুঠিগোমস্তার কন্যা ছিলেন। তিনি সুশ্রী ও লক্ষ্মী স্বরূপা বলিয়াই বোধ করি
তাহার নাম ছিল লক্ষ্মী। আমার পিতামাতার 3টি সন্তান। আমি জ্যেষ্ঠ পুত্র। আমার ভগ্নী চন্দ্রা আমার পিঠ। ব্যবধান বৎসর 1.5-এর। কনিষ্ঠ ভ্রাতাটি আমাদের অপেক্ষা 6-7 বৎসরের ছোট ছিল। পিতা মহাশয় চিরটা কালই তাহাকে ধর্মরাজ বলিয়া ডাকিয়াছেন। ভ্রাতাটির ধর্মরাজ হইবার বিশেষ কোনো লক্ষণ তাহার জন্মলগ্নে প্রকাশ পায় নাই, কিন্তু সে যখন ভূমিষ্ঠ হয় তখন পিতা ঠাকুর নিজ ঘরে বসিয়া মহাভারতের 18 পর্ব পাঠ করিতেছিলেন। 2টা হুলা বিড়াল বাহিরের বারান্দায় পরস্পরকে যুদ্ধে আহ্বান করিয়া তর্জন গর্জন করিতেছিল। কনিষ্ঠ পুত্রের জন্মগ্রহণের সংবাদে মহাভারতটি বন্ধ করিয়া পিতা ঠাকুর সদ্যজাত পুত্রকে ধর্মরাজ নামে অভ্যর্থনা করিলেন। পূর্বেই বলিয়াছি, আমার পিতা অদ্ভুত প্রকৃতির মানুষ ছিলেন। ঠাকুর দেবতায় দুর্বলতা বোধ করি তাহার ছিল না। পূজার প্রসাদ গ্রহণ করিতেন না, অঞ্জলি দিতেন না, অথচ ধর্ম ও সামাজিক আচরণে তাহার নিষ্ঠা ছিল। প্রত্যহ স্নান শেষে সূর্য মন্ত্র আবৃত্তি করা এবং রাত্রে মহাভারত, গীতা প্রভৃতি পাঠ তাহার অভ্যাস ছিল। তিনি বিদ্যাসাগরের বড় ভক্ত ছিলেন। ভক্তরা সাধারণত আবেগপ্রবণ ও অত্যুৎসাহী হইয়া থাকে। পিতা মহাশয়ের চরিত্রে এই 2টি গুণ যে কিঞ্চিত পরিমাণে না ছিল এমন নহে, তবে বোধ করি বিদ্যাসাগরের মতন মহাপুরুষের প্রতি পিতার আকর্ষণের বিশেষ কারণটি বিদ্যাসাগর চরিত্রের পৌরুষ রূপ। পিতা ঠাকুর একদা পার্শ্ববর্তী কোনো গ্রামে বিধবা বিবাহ দিতে গিয়া থানা পুলিশ করিয়াছিলেন। পরে বিদ্যাসাগরের নামে গ্রামে একটা পাঠশালা খুলিয়া দিয়াছিলেন। সেখানে গ্রামের বালক বালিকারা নির্বিবাদে সকালে মুড়ি ছোলা চিবাইত এবং বিনি খরচায় পাওয়া বিদ্যাসাগর মহাশয়ের বর্ণ পরিচয়ের পাতা ছিঁড়িত। কয়েকটি বাউরি ও ঐরূপ শ্রেণীর শিশুকেও পিতার বিদ্যাসাগর পাঠশালায় উলঙ্গ অবস্থায় মুড়ি চিবাইতে আমি দেখিয়াছি। সেই বিদ্যালয় আর নাই। পিতামহ আমাদের অবস্থা সচ্ছল করিয়া ইহলোক হইতে বিদায় লইয়াছিলেন। পিতা মহাশয় সচ্ছলতা উত্তরোত্তর বৃদ্ধি করেন। জমি জায়গা, ধান বাড়ি ঘর ইত্যাদি পূর্বেই হইয়াছিল। পরে পিতা ঠাকুর কয়লা কুঠিতে কন্ট্রাক্টরের কাজ লইলেন, লরি খাটাইতেন। মধ্যে মধ্যে পুরনো লোহালক্কর নিলামে ডাকিয়া বেচিয়া দিতেন। একবার একটা ভাঙা বয়লার কিনিয়া গ্রামে আনিয়া তিনি আধুনিক চুল্লিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে ইট তৈরির চেষ্টা করেন। দুঃখের বিষয়, সেই ভাঙা বয়লারের পিছনে অর্থ ব্যয় হইল, ইট হইল না। পড়িয়া থাকিতে থাকিতে ফণি মনসার জঙ্গলে বয়লার ঢাকা পড়িল। গোখুরা সাপের উৎপাত বাড়িল। ভাঙা বয়লারটাকে লরি যোগে অন্যত্র না পাঠাইয়া উপায় রহিল না। প্রায় প্রবীণ বয়সে পিতামহাশয়ের মাথায় 2টি খেয়াল চাপিল। কেমন করিয়া জানি না, তাহার ধারণা হইল কৈশোর বিবাহ আমাদের সমাজ ও সংসারের পক্ষে সর্বাপেক্ষা মঙ্গলকর। এই বিষয়ে তিনি 55 পৃষ্ঠাব্যাপী এক গ্রন্থ রচনা ও প্রকাশ নিজ অর্থে করিয়া বিলাইতে লাগিলেন। তাহার দ্বিতীয় খেয়াল নব্য আর্য সমাজ গোছের একটা প্রতিষ্ঠান খোলা। দ্বিতীয় খেয়ালটি দীর্ঘস্থায়ী হয় নাই। একমাত্র ফল ফলিয়াছিল এই যে, সেই সমাজের অনুশাসনে আমরা সামাজিক মেলামেশায়
প্রায়শই সাধু ভাষা ব্যবহার করিতে চেষ্টা করিতাম, কারণ উহাই নাকি শিষ্টাচার সম্মত ভাষা। পিতামহাশয়ের প্রথম খেয়ালটি আমাদের জীবনে দীর্ঘস্থায়ী হইয়াছে। কথায় বলিব, কাজে করিব না। পিতামহাশয় সেই ধাতের মানুষ ছিলেন না। কৈশোর বিবাহ যে কত উপকারী এবং মঙ্গলকর, তাহার প্রত্যক্ষ প্রমাণ দেখাইবার জন্য তিনি আমার এবং চন্দ্রার বিবাহ দিলেন একই মাসে, কয়েকদিন আগুপিছুতে। আমি তখন 4 মাইল দূরের লোহা কারখানার হাই স্কুলে 2nd ক্লাসে পড়ি। বয়ঃক্রম 16 বৎসর। চন্দ্রার 14 বৎসর পূর্ণ হইয়া গিয়াছে। আমার গোঁফ সবে উঠিতেছে। চন্দ্রা সদ্য শাড়িতে অভ্যস্ত হইয়াছে এবং তাহার মাথায় বড় জোর হাতখানেক চুল হওয়ায় খোপার রকম ফের করিতেছে। আমার মাথায় অবশ্য চুল না থাকার কথা, কিন্তু মাতা পিতা বর্তমানে মুন্ডিত মস্তক হইব, মাতা ঠাকুরানীর তাহাতে ঘোরতর আপত্তি। ফলে আমার মস্তকে যাত্রা দলের দিন ব্রাহ্মণের পর চুলার মতন খোঁচা খোঁচা কিছু কেশ ছিল, তাহাকে কেশ না বলিয়া ক্লেশ বলাই সঙ্গত। চন্দ্রাকে বেনারসি শাড়িতে কলা বউয়ের মতন মুড়িয়া বিবাহ অনুষ্ঠানে বসানো হইয়াছিল। আমাকে ক্ষত্রিয় রাজপুতের অনুকরণে জরির কাজ করা মখমলের পিরান ও কর্তা পরিয়া পাগড়ি বাঁধিয়া বিবাহ যাত্রায় যাইতে হইয়াছিল। পিতামহাশয়ের হস্তে একটি কোষবদ্ধ অসি ছিল, পারিবারিক স্মৃতিচিহ্ন। যাহা হোক, এই বিবাহের পরবর্তী অধ্যায় আমার কাহিনী। যেটুকু পিতৃপরিচয় দিলাম, তাহা না দিলে গল্পের ভূমিকা জমিত না। আমার বালিকা বধূটির নাম ছিল রজনী, ডাকনাম চিনি। পিতৃগৃহে তাহার ডাক নামের চলটাই বেশি ছিল। এমনকি আমাদের বিবাহের সময় কন্যাপক্ষ যে রুমালে পদ্য ছাপাইয়াছিল, তাহাতে নলিনী দিদি তাহার আশীর্বাদে রজনীকে চিনি পাতা দই বলিয়া উল্লেখ করিয়াছিলেন। দইটি যে চিনি পাতা তাহাতে সন্দেহ কি, কিন্তু তাহার সম্পূর্ণ স্বাদ পাইতে আমাকে দীর্ঘদিন অপেক্ষা করিতে হইয়াছে। বিবাহের সময় বয়স 14 বৎসর পূর্ণ হইয়াছিল। বলা প্রয়োজন, আমার পিতা মহাশয় বাল্যবিবাহের ঘোরতর বিরোধী ছিলেন। ফলে 13 বৎসর পর্যন্ত এই কার্য হওয়ার উপায় ছিল না। তাহার সিদ্ধান্তে বাল্যকালটাকে বড় জোর 13 বৎসর পর্যন্ত টানা যায়। তাহার পর কৈশোর। নিজ কন্যার ক্ষেত্রেও পিতা ঠাকুর নিয়মটি রক্ষা করিয়াছিলেন। সমবয়স্ক হওয়ার ফলে চন্দ্রা ও রজনীর মধ্যে স্বাভাবিক আত্মীয়তা গভীর সখিত্বে ও প্রণয়ে দাঁড়াইয়াছিল। কন্যা এবং পুত্রবধূ নিকটে থাকিলে আমার পিতা প্রবল প্রতাপান্বিত সিংহ মহাশয়ও গর্জন ভুলিয়া যাইতেন। মাতা ঠাকুরানীর মুখ হাসি ভরা থাকিত এবং নাবালক ভ্রাতাটি তাহার প্যান্টোলন সম্পর্কে সতর্ক থাকিত। তবে কিনা ননদ ভাজে একত্রে বড় একটা থাকিতে পারিত না। বৎসরে 2-4 বার তাহাদের একত্রে থাকার সুযোগ জুটিত। পালা পার্বণে রজনীকে যখন শ্বশুরালয়ে আনানো হইত এবং চন্দ্রাকে পিত্রালয়ে। চন্দ্রার স্বামীর নাম শরৎ। সে শহরে ছেলে ছিল। আমার অপেক্ষা বয়সে সামান্য বড়। শরৎ ভ্রাতা শরৎ ঋতুর মতনই সহাস্য প্রকৃতির ছিল।
তাহার গড়নটি ছিপছিপে, রং বেশ ফর্সা। চক্ষু দুটিতে বুদ্ধি ও চতুরতার ছাপ ছিল। শরৎ শহরের স্কুলে ম্যাট্রিক ক্লাসে পড়িত। অঙ্কে তাহার মাথা খুব সাফ ছিল। ম্যাট্রিক পরীক্ষার পর বাঁকুড়া খ্রিস্টান কলেজে রাখিয়া তাহাকে সায়েন্স পড়ানো হইবে, গুরুজনদের এইরূপ অভিলাষ ছিল। শরৎ নানা গুণে ভাগ্যবান। তাহার পিতা পেশকারি করিতেন। সে শহরে থাকে, শহরে স্কুলে পড়ে, 10 আনা 6 আনা চুল ছাঁটে, সুদৃশ্য জামা জুতা পরে, বায়োস্কোপ দেখে। স্বভাবতই আমার কিঞ্চিত ঈর্ষা থাকার কথা, হয়তো তাহা ছিল, কিন্তু সর্বাধিক ঈর্ষা ছিল অন্য কারণে। চন্দ্রাকে বছরের মধ্যে 9 মাসই শরৎ কাছে পাইত। আমি রজনীকে 3 মাসও পাইতাম না। ভাগ্যবান শরৎ অবশ্য আমার বন্ধু হইয়া গিয়াছিল, এবং সেই বন্ধুত্ব পরে আমার যথেষ্ট কাজে লাগিয়াছিল। পূর্বেই বলিয়াছি, 2nd ক্লাসে পড়িবার সময় আমার বিবাহ হয়। আমার বয়স তখন 16। বিবাহ হইয়াছিল ফাল্গুন মাসে, চন্দ্রার বিবাহের পক্ষকাল পরেই। আমাদের কালে ম্যাট্রিক পরীক্ষার জন্য যাহা পাঠ্য ছিল, তাহার মধ্যে বিবাহ সংক্রান্ত জ্ঞান লাভের উপাদান কিছু ছিল না। জন গিলপিন, হ্যামিলিনের বাঁশিওয়ালা প্রভৃতি মজাদার ইংরাজি কবিতা হইতে বা শেলি, ওয়ার্ডসওয়ার্থ, কিটসের জলস্থল, আকাশ, মেঘ, পাখি ইত্যাদির টুকরা কবিতা হইতে বিবাহ জ্ঞান জন্মায় না। ইংরাজি গদ্যের বেশিটাই ছিল রসকসীন। অবশ্য টড সাহেবের রাজপুত কাহিনীটা আমাদের বেশ পছন্দ ছিল, কিন্তু 2nd ক্লাসে উঠিয়াই তো এত সব আমার পড়ার কথা নয়। সুতরাং 2-4টি বাংলা কবিতা ও গল্পগ্রন্থই আমাদের রসজ্ঞানের সম্বল ছিল। মনে পড়িতেছে, আমার বিবাহের দিনটিতে অতি প্রত্যুষে ঘুম হইতে উঠিয়াছিলাম। খুব দ্রুত আকাশ সাদা হইয়া গিয়াছিল। ফাঁকা মাঠ ও তৃণাচ্ছাদিত ঘাসে ফাল্গুনের শিশির পড়িয়া গ্রাম্য পথপ্রান্তর বড় কোমল দেখাইতেছিল। আম, জাম, শিশু গাছের আশ্রয় ছাড়িয়া পাখিগুলি উড়িয়া যাইবার পূর্বে অনেকক্ষণ ডাকাডাকি করিয়াছিল। সূর্যোদয়ের সময় আমার স্নান পর্ব চলিতেছিল, এবং তখন একটি ভোরের কোকিলও কুয়াতলার পাশে নিম গাছে বসিয়া মধুর করিয়া ডাকিতেছিল। সন্ধ্যায় বিবাহ। আমাদের ভাড়া খাটা লরিতে শতরঞ্জি চাদর বিছাইয়া বরযাত্রীরা চলিল। একটি ভাড়াটে বাসে আনানো হইয়াছিল। তাহার মধ্যে পিতামহাশয়ের ঘনিষ্ঠ কয়েকজন, ড্রাইভারের পিছনে গদিয়াটা 1st ক্লাসে বরবেশী আমি ও আমার পাশে শরৎ। পিতা ঠাকুর পিছনে ছিলেন। পথে ফাল্গুন মাসের বৈকালিক হাওয়া দাপাদাপি শুরু করিল। এমন সময় আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়াছিলাম। শরৎ আমার গায়ে হেলিয়া অনুচ্চ কণ্ঠে বলিল, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বাঁধো বাঁধো বুক, রজনী সমাগমে না থাকিবে দুঃখ। শরৎটা যে একটু একটু কাব্য চর্চা করিত, তাহা আমি তখন অবগত ছিলাম না। মাসটি ফাল্গুন, শুক্লপক্ষ। লগ্ন ছিল সন্ধ্যায়। যথারীতি অগ্নিসাক্ষী, শুভদৃষ্টি, হোম ইত্যাদি আচার অনুষ্ঠানের মধ্যে আমার বিবাহ কর্ম সম্পন্ন হইল।
বলিতে কি, আমি এই বিবাহের 1 আনা বুঝিলাম, 15 আনা বুঝিলাম না। চন্দ্রার বিবাহে যাহা যাহা ঘটিতে দেখিয়াছি, প্রায় সেই রকমই সব ঘটিতে লাগিল। যে যাহা করিতে বলিল, অত্যন্ত ভক্তিভরে তাহা পালন করিলাম। ইতিপূর্বে 2-1 বার আমার সামান্য ম্যালেরিয়া জ্বর হইয়াছিল। জ্বর আসিলে আমার চোখ লাল হইত, গায়ের লোমগুলি ফুলিয়া সজারুর মতন হইত। বিবাহকালে অবস্থাটা প্রায় সেই প্রকার হইয়াছিল। শুভদৃষ্টির সময় চারিপাশে প্রচন্ড কলরবের মধ্যে লাল লাল চোখ লইয়া একবার তাকাইয়াছিলাম। কি দেখিয়াছিলাম কে জানে। ক্ষণেকের জন্য স্কুলের সরস্বতী ঠাকুরের কথা মনে পড়িয়াছিল, এবং আমি হাতের মালাটি বধূর গলায় পরাইয়া দিবার সময় পুষ্পাঞ্জলি দিবার মতন কত না বিনীত হইবার চেষ্টা করিয়াছি। পারিয়াছি কিনা জানি না। পাল্টা মালা দিবার সময় রজনী যে কি করিয়াছিল আমি দেখি নাই, মুদিত নয়নে ছিলাম। কিন্তু আমার দৃঢ় সন্দেহ, মালাটি কোনো রকমে আমার মাথায় গলাইয়া দিবার সময় সে আমার কানে হাত দিয়াছিল। রজনী অবশ্য তাহা স্বীকার করে না। রজনীকে মোটামুটি ভালো করিয়া দেখিতে পাইলাম বাসর ঘরে। মস্ত বাসর বসিয়াছিল, বিস্তর মেয়ে পুরুষ, তাকিয়া, বালিশ, গোলাপ জলের ছিটা, ফুল, হারমোনিয়াম। নানা বয়সের নানা আকারের মেয়েদের কলকোলাহলে আমার জ্বর ছুটিয়া ঘাম ছাড়িল। শরৎ তো বাসরে ঢুকিয়াছিল। সে আমায় ভরসা দিল, 2-4টা মেলি প্রশ্নের চমৎকার জবাবও দিয়াছিল। এই হট্টগোল রাতে কমিয়া আসিল। আমাদের বরযাত্রীরা বিদায় লইল। সামান্য বেশি রাত্রে নলিনী দিদি বাসরে আসিয়া বসিলেন। তাহার গান হইল, হাসি তামাশা হইল। নলিনী দিদির সেই গানটির কথা আজও আমার কিছু কিছু মনে পড়ে। আজি এসেছি, আজি এসেছি, এসেছি বধূ হে, এই নিয়ে হাসির গান। গাহিতে গাহিতে তিনি যখন আমার প্রতি কৌতুক কটাক্ষ করিয়া গাহিতেছিলেন, আজি হৃদয়ের সব আশা, সব সুখ ভালোবাসা, তোমাতে হোক অবসান। তখন আমার সদ্য বিবাহিত বালিকা বধূটির হৃদয়ের আশা, সুখ, ভালোবাসা ইত্যাদি বিষয়ে বিন্দু মাত্র কিছু অনুমান করা আমার অসাধ্য ছিল। যাহা হোক, গানের পর রঙ্গ তামাশা শুরু হইল। শেষে নলিনী দিদি আমায় বলিলেন, ভাই, এবার বলো তো আমাদের চিনি কেমন মিষ্টি? আমি কোনো জবাব দিলাম না। লজ্জায় মুখমণ্ডল তপ্ত হইতে লাগিল। নলিনী দিদি পীড়াপিড়ি করিতে লাগিলেন। চিনি তাহার সমবয়সীদের সহিত গুজগুজ করিতেছিল, হাসিতেছিল, লুডো খেলিতেছিল। আমি কি বলিব বুঝিতে না পাইয়া বলিলাম, জানি না। তখন নলিনী দিদি হাসিতে হাসিতে গাত্রোত্থান করিলেন, বয়স্কাদের উঠিতে বলিলেন, এবং চলিয়া যাওয়ার সময় আমার কানের কাছে ফিসফিস করিয়া বলিয়া গেলেন, একটু চেয়ে চেখে দেখো, মিছরি না মধু? ও মা, তুমি কেমন ছেলে গো? বড়রা গেল, ছোটরা থাকিল। ছোট অর্থে রজনীর সমবয়সী আত্মীয় মেয়েরা, এবং
কিছু ঘুমন্ত বাচ্চা কাচ্চা। দুইজন যুবতী বধূও থাকিলেন দেখাশোনার জন্য। বলিতে কি, এই সময় সাহস করিয়া আমার বধূটিকে নিরীক্ষণ করিলাম। আমার মাতা ঠাকুরানীর নানা অলংকার আমি দেখিয়াছি। তাহার গহনার মধ্যে একটা প্রজাপতি ছিল, মিনার কাজে ভরা। রজনীকে যেন সেই রকম দেখাইতেছিল। শাড়িতে, জামায়, গহনায় তাহার সর্বাঙ্গ ঢাকা। নানা ধরনের রং ও উজ্জ্বলতা মিনা করা কাজের মতন নানা ক্ষুদ্র অবয়বটিকে ঢাকিয়া রাখিয়াছে। তাহার মুখমণ্ডল মোটামুটি এতক্ষণে ভালো করিয়া দেখা যাইতেছিল। লম্বা চিকন গড়নের মুখ, চিবুকটি যেন বরফি কাটা, নকশি বাঁশির মতন। কপাল ছোট, পাতা কাটা খোপার জন্য কপালের অনেকখানি, এবং কান ঢাকা পড়িয়াছে। রজনীর চক্ষু দুটি অবিকল কাজললতা। টানা টানা চোখের তলায় তাহার চঞ্চল কৌতুক ভরা মণি দুইটিও আমি লক্ষ্য করিলাম। রজনীকে আমার চোখে ধরিয়াছিল। রংটি সামান্য চাপা না হইলে বুঝি আরো ভালো লাগিত। বাচ্চা কাচ্চারা ঘুমাইয়া পড়িয়াছিল। রজনীর সখীরা আমার সহিত ছড়া কাটা, ধাঁধা ইত্যাদির খেলা খেলিতে খেলিতে ঢুলিতে লাগিল। ধাঁধায় আমি নিতান্ত অজ্ঞতা প্রদর্শন করিলাম। রজনী আমার শত্রুতা করিয়া তাহার সখীদের উদ্ভট উদ্ভট ছড়ার ধারা স্মরণ করাইতে লাগিল। এইরূপ শত্রুতায় সে যথেষ্ট আনন্দ পাইতেছিল। অবশেষে তাহার সখীরা একে একে ঘুমাইয়া পড়িল। যুবতী বধূ দুটি নিদ্রিত হইলেন। রজনীও কখন মাথার ঘুমটা ফেলিয়া দিয়া পা বুক দুমড়াইয়া শিশুর মতন ঘুমাইয়া পড়িল। আমার হাই উঠিতেছিল। জানালার বাহিরে ফুটফুটে জ্যোৎস্না, সেই জ্যোৎস্না যেন আমার মুখের সামনে অবিরল হাসিতেছিল। হাসি দেখিতে দেখিতে আমিও কখন ঘুমাইয়া পড়িলাম।